মহাত্মা গান্ধী ভারতের জাতির জনক, ভারতের জাতীয় আইকনও তিনি। ভারতের সর্বশ্রেষ্ঠ সন্তানের মধ্যে তিনি নিঃসন্দেহে অন্যতম সেরা। কিন্তু এমন মানুষকেও নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল স্বাধীনতার মাত্র 1 বছরের মধ্যেই। কিভাবে ঘটেছিল সেই ঘটনা, এই প্রসঙ্গই আজ আমরা তুলে ধরব। গান্ধীজির জীবনীকার প্যারেলাল লিখছেন যে মহাত্মাকে প্রথম হত্যা করার চেষ্টা করা হয়েছিল 1934 সালের পুনায়, যখন তিনি সেখানে অস্পৃশ্যতার বিরুদ্ধে আন্দোলন পরিচালনা করছিলেন। 1944 সেপ্টেম্বরে গান্ধী জিন্না আলোচনার প্রাক্কালে হিন্দু মহাসভার কিছু স্বেচ্ছাসেবক সেবাগ্রামে হাজির হয়েছিল গান্ধীজিকে জিন্নার সাথে আলোচনায় নিরস্ত করার জন্য। সেখানে পুলিশ তাদের বাধা দেয় এবং তাদের একজনের কাছ থেকে একটা ছোড়াও পাওয়া যায়। একজন পুলিশ কর্মচারী ওই ছোড়াধারী স্বেচ্ছাসেবকটিকে জিজ্ঞাসা করেন যে সে শহীদ হতে রাজি আছে কিনা। প্রত্যুত্তরে সে বলে একমাত্র গান্ধীজিকে খতম করেই তা হওয়া সম্ভব। প্রত্যক্ষভাবে গান্ধীজিকে হত্যা করার আরো একটা চেষ্টা করা হয় 1946 সালের 28 জুন তারিখে, যখন তিনি ট্রেনে করে পুনা অভিমুখে যাচ্ছিলেন। ট্রেনটিকে লাইনচ্যুত করার জন্য বড় বড় পাথরের চাঙড় রেল লাইনের উপর রাখা হয়েছিল। সেই যাত্রায় গান্ধীজি বেঁচে যান। গান্ধীকে হত্যা করার আরো একটি পরিকল্পনার কথা জানা যায়, যার সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন জনৈক মদনলাল এবং করকরে। 1948 সালের 20 জানুয়ারি সকালে তারা বিড়লা বাড়ির প্রাঙ্গণ ভালো করে পর্যবেক্ষণ করেন। স্থির হয়েছিল মদনলাল প্রথমে বোমা ফাটাবে, আর তার ফলে প্রাঙ্গণে যে বিশৃঙ্খলতার সৃষ্টি হবে সেই সুযোগে গান্ধীকে হত্যা করা হবে গুলি করে। ওই দিন বিকালে প্রার্থনা সভায় উপবাস ভঙ্গের 2 দিন পর গান্ধীজি দেশে সাম্প্রদায়িক হানাহানির প্রসঙ্গ নিয়ে কথা বলছিলেন। সেই দিন তাকে অত্যন্ত ক্লান্ত দেখাচ্ছিল এবং কথা বলতে বলতে তার গলার স্বর ভারী হয়ে উঠছিল। অকস্মাৎ সভাস্থলে প্রচন্ড শব্দে একটি বোমা বিস্ফোরণ ঘটে। উপস্থিত শ্রোতারা আতঙ্কে ছত্রভঙ্গ হয়ে যায়। সেই মুহূর্তে গান্ধীজি অত্যন্ত কঠোর কণ্ঠে বলে ওঠেন, এই সামান্য ব্যাপারে যদি আপনারা এমন ভীতবিহ্বল হয়ে ওঠেন তাহলে আসল বিপদ এলে কি করবেন? গান্ধীজির এই তীব্র ভর্ৎসনায় শ্রোতাবৃন্দরা শান্ত হয়ে বসেন। অন্যদিকে যে বোমা ছুঁড়েছিল সেই মদনলাল হাতে নাতে ধরা পড়ে। তাকে তল্লাশি করে আরো একটি হ্যান্ড গ্রেনেড পাওয়া যায়। তাকে পুলিশের হাতে সমর্পণ করা হয়। পুলিশদের গান্ধীজি বলেন এই ব্যাপারে যেন মদনলালকে কোনো হয়রানি না করা হয়। এইসব পরিকল্পনা ব্যর্থ হলেও চূড়ান্ত দিনটি কিন্তু আসে 1948 সালের 30 জানুয়ারি তারিখে। নিয়ম মতো বিকাল 5টা নাগাদ গান্ধীজি তার প্রার্থনা সভায় যাচ্ছিলেন 2 নাতনির কাঁধের ওপর হাত রেখে। ছোটখাটো একটা জনতা তার বাণী শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। গান্ধীজি ধীরে ধীরে মঞ্চের দিকে অগ্রসর হচ্ছিলেন। যখন তিনি 2টি কি 3টে ধাপ অতিক্রম করেছেন, তখন অপেক্ষমান জনতা থেকে একজন তার খুব কাছে ছুটে আসে এবং পরপর 3 বার তার দেহের ওপর গুলি বর্ষণ করে 1 ফুটেরও কম দূরত্ব থেকে। হে রাম বলে গান্ধীজি তৎক্ষণাৎ মাটিতে পড়ে যান। আধ ঘন্টার মধ্যেই তার জীবনাবসান ঘটে। এই নিষ্ঠুর হত্যাকাণ্ডের প্রতিক্রিয়া যে কত ব্যাপক ও গভীর হয়েছিল তা সহজেই অনুমেয়। এই প্রসঙ্গে মৌলানা আবুল কালাম আজাদ লিখছেন, আমি আজও ভুলতে পারি না আধুনিক ভারতের সর্বশ্রেষ্ঠ সন্তানের জীবন রক্ষায় আমরা কি শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছিলাম। 20 জানুয়ারি বোমা ছোড়ার ঘটনার পরে দিল্লির সিআইডি এবং পুলিশ বিভাগের স্বাভাবিক কর্তব্য ছিল তার নিরাপত্তার বিশেষ ব্যবস্থা করা। বিশেষ ব্যবস্থা নিয়ে এমন কিছু শক্ত ছিল না। প্রার্থনা সভা খোলা মাঠের মধ্যে অনুষ্ঠিত হতো না, হতো বিড়লা বাড়ির ঘেরা প্রাঙ্গণে। একটা ফাটক দিয়ে লোকেদের যাতায়াত করতে হতো। কাজেই
যাওয়া আসা করে তাদের উপর পুলিশের নজর রাখা মোটেই কঠিন ছিল না। পুলিশ সামান্য তৎপর হলেই হত্যাকারীকে আগেই ধরা যেত এবং তাকে অস্ত্রহীন করে দেওয়া যেত। বিনা বাধাতেই সে একটি রিভলভার নিয়ে এসেছিল। গান্ধীজি প্রার্থনা সভায় হাজির হলে সে মৃদু অভিযোগের সুরে বলেছিল, আপনি আজ দেরি করে এসেছেন। উত্তরে গান্ধীজি বলেছিলেন, হ্যাঁ। তিনি আর কিছু বলার আগেই 3টি গুলি তার দেহ ভেদ করে যায় এবং তার অমূল্য জীবনের অবসান ঘটে। এই দুর্ঘটনার পর সারা দেশে ক্রোধের প্রবাহ বয়ে যায়। 10ই ফেব্রুয়ারি 1949-এর বিশেষ আদালতের বিচারপতি আত্মাচরণ গান্ধী হত্যার মামলার রায়দান করেন। নাথুরাম গডসে ও নারায়ণ আপ্তের প্রাণদণ্ডের বিধান হয়। পরচুরে, করকরে ও গোপাল গডসের যাবজ্জীবন দ্বীপান্তরের সাজা হয়। মদনলাল ও শঙ্কর কিয়েস্তাকে 7 বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়। বাগড়ে রাজসাক্ষী হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়।